সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে সরাসরি নিয়মিত আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠান ইউটিভির। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের শিল্প এবং সংস্কৃতি নিয়ে কথা বলার চেষ্টা করি বাংলাদেশের রীতিকথা এবং বাংলাদেশের ইতিহাস নিয়েও কথা বলার চেষ্টা করি, এবং সাহিত্য অঙ্গনে এবং সংস্কৃতি অঙ্গনে যারা চর্চা করছেন, যারা কাজ করছেন, তাদেরকে নিয়ে আমরা মূলত অনুষ্ঠানটি করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয় দর্শক, আজকেও আমাদের সাথে একজন বরেণ্য অতিথি রয়েছেন। আমরা প্রথমেই অতিথির সাথে কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন রুমানী সুলতানা, সঙ্গীত শিল্পী। তিনি একাধারে অনেক ধরনের কার্যক্রম এর সাথে যুক্ত আছেন। একজন নারী উদ্যোক্তা হিসাবে এটাই তার বড় পরিচয় হিসাবে আমি তুলে ধরতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ইউটিভির স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকদের, প্রিয় শুভাকাঙ্ক্ষীদের। আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আসলে এখন বর্তমান যে প্যান্ডামিক সময় বেঁচে থাকাটাই হচ্ছে আল্লাহর বড় নিয়ামত, বড় রহমত। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা কিন্তু সরাসরি কল করে আমাদের আজকের অতিথির সাথে কথা বলতে পারেন এবং কমেন্টস করেও আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন। দর্শক, আমাদের স্কোরে নম্বরটি দেওয়া আছে, আপনারা দেখে কল করবেন দর্শক। এছাড়াও আমি আপনাদেরকে জ্ঞাতার্থের জন্য নাম্বারটি বলে দিতে চাই, আপনারা কল করতে পারেন দর্শক। শূন্য, আমি দুঃখিত দর্শক, স্কোরে নম্বরটি দেওয়া আছে, আপনারা স্কোর থেকে দেখে কল করতে পারেন দর্শক। আমরা আর কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব আমরা প্রথমেই যদি আপনার কাছে জানতে চাই যে এই যে সঙ্গীত চর্চার মধ্যে আপনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন, তো এই সঙ্গীত এর জগতে কেমন করে এলেন এবং এর অনুপ্রেরণার উৎসটা কে ছিল আপনার জীবনে, যদি প্রথমেই ছোট করে শুনি। ধন্যবাদ কাউসার ভাই। আমি আসলে ছোটবেলা থেকেই তো সঙ্গীতের চর্চার মাধ্যমে বড় হওয়া। আমি আমার সঙ্গীতের অনুপ্রেরণা হলো আমার বাবা। আমার বাবাও রিলেটেড ছিলেন সঙ্গীতের সাথে, মিউজিকের সাথে রিলেটেড ছিলেন। আমি আসলে মিউজিক পরিবারেরই একটা মেয়ে। আমার প্রথম হাতেখড়ি হয় আমার চাচার কাছে। উনি বর্তমানে ছায়ানটে আছেন, রবীন্দ্রসঙ্গীতের ডিপার্টমেন্টাল হেড উনি, জাহাঙ্গীর হোসেন লাবু। আমি ওনার কাছে প্রথম হাতেখড়ি নিয়েছি, মানে ওনার মাধ্যমে আমি হারমোনিয়ামটা ধরেছি। তারপর থেকে পড়াশোনার পাশাপাশি সঙ্গীত নিয়ে কাজ করে যাচ্ছি। এখনো সঙ্গীতকে সময় দিচ্ছি, নিজের মতো করে গড়ছি নিজেকে। শুনবো। প্রথমে আমরা কোন গানটি শুনবো দর্শকদের জন্য? প্রথমে আমি আপনাদেরকে একটা ভালোবাসার গান শোনাই, খুব রোমান্টিক একটা গান, খুব পরিচিত একটা গান। আমি চেষ্টা করব সুন্দর করে গাইতে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ। চলতি সময় থমকে দাঁড়ায়, জেগে জেগে স্বপ্ন দেখি হয় তোমারে হাত ধরতে চাই ফাগুন হাওয়ায়, কি মায়ার কোন সে নেশায় বারে বারে মন ছুঁতে চাই, চেনা মুখ ভোর পাতা খাই চোখের পাতায়, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই, তুমি
নীরবতা শুনতে কি পাবে মনের কথা ঘোড়া ধারে ও তোমায় কি তুমি কবিতা তুমি কবি আজকাল মন ডুবে যায় অনুভবে তুমি হাসো তাই এই আমি চিনি আমায় চিনায় নাই আমি বারবার বহুবার তোমাকে চাই আমি বারবার হাজারবার তোমাকে চাই চলতি সময় থমকে দাঁড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হয় তোমারই হাত ধরতে চাই ফাগুন হাওয়ায় কি মায়ার কোন সে নেশায় বারে বারে মন ছুঁতে চায় চেনা মুখ ঘুরে পাত খায় চোখের পাতায় আমি বারবার বহুবার তোমাকে চাই আমি বারবার হাজারবার তোমাকে চাই ধন্যবাদ বাহ, চমৎকার, অসাধারণ। আসলে কিছু কিছু গান, কিছু কিছু কবিতা রয়েছে যেগুলো আসলে মনের স্পর্শ করে যায় মনকে, এবং মনের ভেতরের যে আবেগ সেটি কিন্তু আপ্লুত করে। চমৎকার, আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করবো আমাদের দর্শকদেরও অনেক ভালো লাগবে। আমরা যদি জানতে চাই যে এই যে যে গানের জগতে আসা এবং এই যে পথ চলা একটু একটু করে, পাশাপাশি পড়াশোনা, সব মিলিয়ে যে একটা মানুষের প্রত্যাশা থাকে সেটা কতটুকু রূপ নিয়েছে প্রাপ্তিতে, যদি আমার দর্শকদের জন্য বলেন। আসলে সত্যি কথা বলতে কি প্রাপ্তির কথা যদি মানে বলতে চাই মানুষের আহ প্রাপ্তি কিন্তু শেষ নাই। হ্যাঁ, একেবারে কেউ বলতে পারবে না যে আমার সবকিছু পাওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা তা ঠিক ঠিক। বললাম কিনা, তাই না? না না, ঠিক তো আছে। আমি এ পর্যন্ত যতটুকু সাধনা করে এসেছি, যতটুকু হুম। সম্মান, যতটুকু ভালোবাসা সকলের কাছে পেয়েছি, শিক্ষা জীবন থেকে শুরু করে সঙ্গীত জীবন থেকে শুরু করে আহ কর্মজীবন পর্যন্ত, সংসার জীবন সবকিছু মিলিয়ে ওভারঅল আমি আমার আহ জীবনের প্রাপ্তিটুকু যতটুকুই পেয়েছি তাটুকু সেটুকু নিয়েই আমি খুশি, আমি হ্যাপি। বাহ, দারুণ। তো এবারে কোন গানটি শুনবো? এবার আমি আমাদের বাংলাদেশের খুব নামকরা শিল্পী, আমাদের শ্রদ্ধেয় কনক চাপা ম্যামের একটা গান আমি গাইতে চাচ্ছি, বাহ, সাহস করছি গাওয়ার। চমৎকার। আহ এই গানটা একটা সিনেমার গান, প্লাস উনি একটা আচ্ছা। আধুনিক গান, একটা সিনেমার গান। আমি মানে দুঃসাহস করছি ওই গানটি গাওয়ার। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন যারে এক
জনমে ভালোবেসে ভরবে না মন, ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল, তবু পিপাসাতে আঁখি, তবু পিপাসাতে আঁখি হয় রে ঝড় ঝড়, হয় রে ঝড় ঝড়, তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ, বিরহে মরণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, এক জনমের ভালোবাসা, এক জনমে কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমে কাছে আসা, একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। ধন্যবাদ। কি বলবো, অসাধারণ, চমৎকার। কারণ এই গানটি আমারও অনেক ভালো লাগে এবং আশা করব আজকে যার গানটি আপনি করলেন, আমাদের শ্রদ্ধেয় বরেণ্য কণ্ঠশিল্পী কনক চাপা, যাকে বুবুজান বলে রাখি, তাকে অবশ্যই বলবো যে সে অবশ্যই শুনছেন, হয়তো আমাদেরকে দেখছেন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনার এই গানের মধ্য দিয়ে। আশা করব যে দর্শকেরও অনেক ভালো লেগেছে। আমরা যদি একটা বিষয় জানতে চাই যে এই যে যে আপনার এই গানের ভুবনে বেড়ে ওঠা, পথ চলা এ পর্যন্ত গুটি গুটি পথ হাঁটতে হাঁটতে কিন্তু একটা পর্যায়ে এখন এসেছেন। তো গান নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা করছেন, আর এই গান ছাড়া যে অবসরে কি করেন, এমনিতে আপনি কিভাবে কাটান আপনার অবসর? আপনার প্রথম প্রশ্নের উত্তরে যাই। গান নিয়ে চিন্তা ভাবনা, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত গান গাইতে চাই। সেটা নিজের জন্য হোক, আপনজনদের জন্য হোক, বা যারা আমার গান ভালোবাসেন তাদের জন্য হোক। আর অবসর সময় তো অবশ্যই গানকে নিয়েই ব্যস্ত থাকি। পাশাপাশি আমি একটা ছোট বিজনেস করি, মানে আমি নারী উদ্যোক্তা একজন। এই তো মানে জি, টুকিটাকি এসব কাজ নিয়েই নিজেকে ব্যস্ত রাখা হয় আসলে। বাহ, চমৎকার। তো এবার কোন গানটি শুনবো? এবার এবার আমি আরেকটা একটু আধুনিক গানই গাইবো, বাংলা আধুনিক গানই গাইবো। ঠিক আছে? বাহ, তাহলে শুনি। আমার খুব পছন্দের গান। আমি জানি না আমার সাথে যারা যুক্ত হয়েছেন, আমাদের দর্শক শ্রোতা, আপনাদের কেমন লাগবে বা কেমন লাগছে। তারপরেও আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ইতিমধ্যে অনেক দর্শকই জয়েন করেছেন, আমরা দেখছি। আমরা যাব, দেখি, কমেন্টস নেওয়ার চেষ্টা করব কয়েকজনে। আচ্ছা, তো আমি আমার পছন্দের একটা গানের অল্প কিছু অংশ আমি গাইবো। প্রিয় মানুষদের জন্য, প্রিয় মানুষের জন্য আমি গাইছি। হুম, ভুলে কি গেছো তুমি বাঁশুরির কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। ভুলে কি গেছো তুমি বাঁশুরির কথা,
আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। তুমি কি তেমনি করে এখনো হাসো? তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো? তুমি কি তেমনি করে এখনো হাসো? তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো? কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগের মতন এখনো আমি। ধন্যবাদ। বাহ, চমৎকার। অনেক পুরনো স্মৃতি বিজড়িত গানটিতে, অনেকেরই হয়তোবা জি, আবেগ আপ্লুত হবে অনেক দর্শক। আমরা আহ, অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাব এবং আমরা চাইবো যে দুজনে একটি একাত্র কিছু একটা করা, কিন্তু তার আগে যেতে চাই বিজ্ঞাপন অবশ্যই। বিরতিতে। দর্শক কেউ কোথাও যাবেন না, ফিরছি বিজ্ঞাপন বিরতি থেকে। আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্য সাপ্তাহিক ধারাবাহিক নিয়মিত আয়োজনীয় টিভির বিশেষ অনুষ্ঠান শিল্প সংস্কৃতি। আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি বিজ্ঞাপন বিরতি থেকে। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়? আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্রামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে ওঙ্কারবদ্ধ। এয়ার হোস্টেস কেবিন ক্রু একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস পেশা। নীল আকাশের ভেলায় চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে কেবিন ক্রু এয়ার হোস্টেস হওয়ার সেই স্বপ্নের সুযোগ। আইকাও ও আয়াটা স্ট্যান্ডার্ড সিলেবাস, বিটিইবির সুপারভিশনে পরীক্ষা, কোর্স শেষে সরকারি সার্টিফিকেট, নিজস্ব ক্যাম্পাসে এর নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করার সুযোগ, বোয়িং 777 ও 737 বিমানে চড়ে প্র্যাকটিক্যাল করার সুযোগ। এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে আজই যোগাযোগ করুন। কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। এসএসসির পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্রাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি। পাশ করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাব। এই, একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আবারও। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে সাপ্তাহিক ধারাবাহিক নিয়মিত আয়োজন ইউটিভির বিশেষ অনুষ্ঠান শিল্প সংস্কৃতিতে। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন একজন বরেণ্য অতিথি। আপনারা তাকে জেনেছেন ইতিমধ্যে এবং তার কণ্ঠে গানও শুনেছেন। আমরা এবার একটি যৌথ পরিবেশন করব। জানি না কেমন হয়, তারপরেও আমরা চেষ্টা করব দর্শক আপনাদের যে প্রত্যাশা সেটি পূরণের জন্য আমরা চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। কোনটি করবেন?
আমার মনে হয় যৌথ প্রযোজনায় আমরা তো শুরু থেকে আধুনিক গানেই ছিলাম। আমরা একটু রবীন্দ্রসঙ্গীত গাই, একটু আচ্ছা, চেঞ্জ করি। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। শুরু করছি তাহলে। আমারও পরানো যায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তোমার তাই গো, ছাড়া রে আমারও পরানো যাহা চাই, জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, তোমার ছাড়া এ জগতে মোর আমার কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তুমি সুখ তাই, তুমি যদি তাই গো। নাহি পাও, যাও সুখের সন্ধানে, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, যাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, আমি তোমাকে তোমারও বিরহে করিব রহিব বিলীন, তোমাকে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ দিবস, রজনী, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি তবে চাও, তুমি তাই যাহা চাও, যেন পাও, তাই যেন পাও, আমি যত দুঃখ আমি যত দুঃখ পাই পাইব, গো, আমারও পরানো আমারও পরানো যাহা যায়, চাই, তুমি তাই, তুমি তাই, তুমি তাই গো, গো, আমারও আমারও পরানো যাহা চাই, তুমি তাই, যায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। ধন্যবাদ। দর্শক, জানি না কেমন হলো, তবে চেষ্টা করেছি আপনাদের যে চাওয়া সেটি পূরণ করার, বিবেচনা আপনাদের। তো আমরা আরেকটি বিষয় নিয়ে যদি প্রসঙ্গে নিয়ে আসি, যে বর্তমান করোনা পরিস্থিতি কিন্তু ভয়াবহ না হলেও কিছুটা স্থগিত, আবার বেড়ে আসছে শুনছি বর্ডার এলাকাগুলো। তো সার্বিকভাবে আসলে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলো কেমন আছে? অনেকের কর্ম চঞ্চলতা স্থগিত হয়ে গেছে, এবং আসলেই কিন্তু বহির্বিশ্বের প্রবাসীদের সব মিলিয়ে কিন্তু আসলে একটা হযবরল অবস্থা, এবং আতঙ্কিত আমরা কিন্তু, প্রত্যেকটা কাজ কিন্তু খুব পিছিয়ে যাচ্ছে। তো সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলো কেমন আছে? আসলে সত্যি কথা বলতে কি, যারা সাংস্কৃতিক অঙ্গনে, যাদের শুধু মূল পেশাটাই হলো সঙ্গীতকে ঘিরে বা নৃত্যকে ঘিরে বা অভিনয়কে ঘিরে, জি, তাদের অভিনয়ের কাজটা হয়তোবা ব্যাক স্টেজে কিছুটা হচ্ছে, শুটিং হচ্ছে, সেটা টেলিভিশনে হচ্ছে, চালানো হচ্ছে। আর এক কর্ম আছে তাদের, যারা মোটামুটি এ গ্রেডের শিল্পী, যারা তারা কিন্তু, যারা অনেক ভালো গায় কিন্তু
টিভি প্রোগ্রামগুলো করছে না, যাদের স্টেজ প্রোগ্রাম দিয়ে চলছিল, তারা কিন্তু খুবই Right. খারাপ আছে, খুব শোচনীয় অবস্থা তাদের, খুব Right. শোচনীয় অবস্থা। তো সেক্ষেত্রে আমি আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব শিল্পীদের জন্য, স্পেশালি শিল্পীদের জন্য কোনো ভালো কিছু উদ্যোগ নিতে। এটা আমি Right. আমার ব্যক্তিগতভাবে আমার এই অনুরোধটা থাকবে। জানি আমি ব্যক্তিগত অনুরোধটুকু কতটুকু বাংলাদেশ সরকারের কানে পৌঁছাবে আমি জানি না। কিন্তু হুম। আমার মতো আরো শিল্পীদেরও মনের কথা আমি আমার মাধ্যমে বলছি, আমি আপনার মাধ্যমে বলছি। তো জি। আর আরেকটা না, জিনিস সেটা সত্যিকার হলো যে বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, পৃথিবীতে ক্রীড়াঙ্গনের পিছনে তারা অনেক ব্যয় করছে। হ্যাঁ, যেমন বাংলাদেশেও কিন্তু এখনো কিন্তু স্টেডিয়ামে খেলা হচ্ছে, সেখানে অনেক খরচ হচ্ছে, খেলোয়াড়দেরকে তারা, প্লেয়ার যারা আছেন তাদেরকে অনেক, তাদের জন্য অনেক কিছু করা হচ্ছে, কিন্তু যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে আছে, যারা শিল্পী, তাদের জন্য কিছু ওইভাবে আমরা কোনো আউটপুট পাচ্ছি না সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে আমরা আশা করব, আমরা অনুরোধ করব বাংলাদেশ সরকারকে আমাদের, আমরা যারা শিল্পী আমাদের পাশে থাকার জন্য। জি, অবশ্যই নিঃসন্দেহে আমরা এই আহ্বান আপনার পৌঁছে দিচ্ছি। এবং আরেকটি বিষয় এই বিষয়ে একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের অন্যান্য অঙ্গনের যে মানুষগুলো তাদের কিন্তু একটা নির্ধারিত বেতন আছে, একটা চাকরির মতো একটা বিষয় আছে, বাট আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করছেন, যে কোনো সেক্টরেই হোক, নৃত্য বলেন, আবৃত্তি বলেন, সঙ্গীত বলেন, অভিনয় বলেন, কেউ কিন্তু পার্মানেন্ট কোনো এটা কিন্তু জব নয়, তারা কিন্তু ফ্রিল্যান্সার হিসাবেই কাজ করছে। অ্যাটলিস্ট দেখা যায় অনেকে কিন্তু অসুস্থ, অভাব অনটন নিয়েও কিন্তু মৃত্যুবরণ করছে, এরকমটিও আমরা দেখেছি। সেখানে বিভিন্ন মানবতার আবেদনও করতে হয়। তো আমরা চাই আমাদের এই সাংস্কৃতিক অঙ্গন কিন্তু একটা বড় একটা বিষয়, যেটি দেশকে সুন্দর এবং একটি সক্ষতার দ্বার উন্মোচন করতে শিল্পীরাই সাহায্য তো করে। বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছে। রাইট। এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধেও কিন্তু শিল্পীদের যেই অদম্য পরিবেশনা ছিল, সেই সঙ্গত কারণেই কিন্তু আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিল তারা কিন্তু সাহস জুগিয়েছে, তাদের পাশে থেকে শিল্পীরা কিন্তু তাদের সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে একটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কাজেই আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট মহলকে বলবো, সংশ্লিষ্ট দপ্তরকে বলবো যে শিল্পী এবং এই সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করছে তাদের জন্য একটা পার্মানেন্ট কিছু করার জন্য, প্রয়োজনে একটা পেনশনের ব্যবস্থা করা, কিংবা তাদের জন্য একটা এমন একটা মান্থলি একটা ভাতার ব্যবস্থা করা, সিস্টেম করা, যেটা তারা অ্যাটলিস্ট বয়স্ক হয়ে গেলে যেন সেটা থেকে একটা ফিডব্যাক পায়। আমরা এটা আহ্বান রাখবো, প্রস্তাবনা রাখবো। আশা করব নীতি নির্ধারকরা এই বিষয়টি ভাববেন, এবং আমরা জানি যে ইতিমধ্যে ভাবছেন। আশা করি সেটা কার্যকর ভূমিকা রাখবে, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আমরা যদি বলি যে এই যে একজন শিল্পী হিসাবে বাংলাদেশকে কিভাবে দেখতে চান, যদি আমরা জানতে চাই, একজন শিল্পী একাধারে একজন উদ্যোক্তা, একজন নারী, সব মিলিয়ে কিভাবে দেখতে চান বাংলাদেশকে? আমি মনে করি আমি এক টুকরো বাংলাদেশ। আমি মনে বাহ, করি আমার নিজেকে, আমি এক দারুণ। টুকরো বাংলাদেশ। আমার মতো এরকম অনেকেই আছে, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রেরণায়, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায়, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিভাকে বিকশিত করেই আজকে বাংলাদেশ। অবশ্যই আমাদের বাংলাদেশের পিছনে, বা আজকের বাংলাদেশের পিছনে মুক্তিযোদ্ধাদের একটা অনন্য রকমের ভূমিকা আছে। পাশাপাশি আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা, যে পরিস্থিতি, এবং যে উন্নতির চরম শিখরে বাংলাদেশ, সেদিক থেকে অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে বাংলাদেশের, আমাদের দেশমাতা যিনি আছেন, প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, বাংলাদেশবাসীদের জন্য অনেক কিছু করেছেন, এবং বাংলাদেশকে বিশ্বের একটা জায়গায় রিপ্রেজেন্ট করেছেন, আমাদের বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশ হিসেবে রিপ্রেজেন্ট করেছেন। বাংলাদেশকে আমি সেই জায়গা থেকে দেখি যে আমাদের মতো যারা, মানে প্রতিভাবান মানুষ আমরা যারা আছি,
কম বেশি বিভিন্ন সেক্টরে জড়িত রেখেছি নিজেদেরকে, আমাদের প্রতিভাগুলোকে বিকশিত করার মতো সুযোগ যেন দেওয়া হয়, তাহলেই জি, আমরাও উন্নত হব। আমরা আমরা ব্যক্তিগতভাবে উন্নত হব, আমরা জাতি হিসেবে উন্নত হব, এবং আমরা আমাদের দেশও দেশ, উন্নয়নমুখী হয়ে হ্যাঁ চলে দেশ, যাবে। হ্যাঁ আমরা ওই জন্য আমি জি, প্রথমেই বলেছি যে আমি এক টুকরো বাংলাদেশ, এই কারণেই বাহ, বলেছিলাম। চমৎকার করে বলেছেন বাংলাদেশকে কিভাবে দেখতে চান। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার কোন গানটি শুনবো আপনার কণ্ঠে? আমি এবার আপনার উপরেই ছেড়ে দিলাম, আপনি বলেন আমি কি গানটা গাইবো, আপনারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, আচ্ছা, আপনি কি শুনতে তাহলে চান? একটি লালন সঙ্গীত শুনি। আচ্ছা ঠিক আছে, আমি লালন গীতি একটা গাইছি। আচ্ছা, লালন গীতি। আমার খুব পছন্দের একটা লালন গীতি। আসলে হয়তোবা আমার দর্শক শ্রোতা ভাবছে যে আমি হাফ হাফ করে গান কেন গাইছি, কারণ সময় সংক্ষিপ্ত আর নতুনত্ব না, একটার পর হ্যাঁ, একটা হবে, এই কারণেই আমি একটু সংক্ষিপ্ত করেই গাইছি। এই কারণে আমি দর্শক শ্রোতাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা আমি এখন দারুণ। একটা লালন গীতি গাই। আমিও পার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভালো সে বসি মাঠে, আমি তোমা বিনে ঘোর সংকটে, তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। ধন্যবাদ। বাহ, এই যে গানের মধ্যে যে ঢুকে যাওয়া, গানের মধ্যে আরেকজনকে যে একদম আহ, উম, উম, আহ, কোলাকুলি করিয়ে দেওয়া, এই যে বিষয়টা, এটা কিন্তু আসলে একটি চমৎকার বিষয়। এবং গানের মধ্যে ঢুকিয়ে দেওয়া কিন্তু সব শিল্পীরা কিন্তু পারে না। কিছু কিছু মানুষ আছে যাদের কথা শুনতে মানুষ বসেই থাকে। ঠিক তেমনই মনে হলো যে গানের মধ্যে ঢুকে যাওয়াটা, ঢুকে গেলাম মনে হচ্ছিল। আমরা একটি কমেন্টস নিতে চাচ্ছি। সোহাগ ভূঁইয়া লিখেছে, ধন্যবাদ বন্ধু, গানটি শুনতে চাই। সোহাগ ভূঁইয়ার জন্য কি এই গানটি একটু কয়েকটি লাইন হবে কিনা? কোনটা, কোন ধন্যবাদ, গানটা আসলে ধন্যবাদ না না বন্ধু। ধন্যবাদ বন্ধু মনে করা গান নেই। তাহলে কি বললো? ধন্যবাদ বন্ধু গানটি গাওয়ার জন্য, সরি, গানটি গাওয়ার জন্য ও আচ্ছা, ধন্যবাদ কোন একটা জানিয়েছে। গান গাওয়ার জন্য হয়তোবা উনি আচ্ছা, আমাকে ধন্যবাদ আমি ভাবছি দিয়েছেন। যে ধন্যবাদ বন্ধু গানটি শুনতে চাই। ওকে, আপনাকে ধন্যবাদ সোহাগ ভূঁইয়া, আপনি আমাদের কমেন্টস করেছেন, আরো অনেকেই কমেন্টস করেছেন। সকলের কমেন্টস আমরা নিব না, কারণ সময়টা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা শুনবো আপনার আবেগ আপ্লুত হন এমন একটি স্মৃতি শুনতে চাই, যেই স্মৃতিটি শুনলে বা মনে হলে আপনি এখনো আবেগ আপ্লুত হয়ে ওঠেন। আবেগ আপ্লুত হয়ে পড়ার মতো এরকম স্মৃতি তো অনেক আছে,
তবে আমি যখন আহ, আমার হোম টাউন দিনাজপুরে, আমি পড়াশোনা করার জন্য ইন্টারমিডিয়েটের পরে যখন ঢাকা ইডেন কলেজে এসে ভর্তি হই, ও তখন থেকে আমি ছোটবেলা থেকে যে উস্তাদজির কাছে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছিলাম, আহ, ওই ওস্তাদজির কাছ থেকে তখন তো আর আমি যেহেতু ঢাকায় থাকি, উনি দিনাজপুরে থাকেন, তো ওনার সাথে আমার যোগাযোগটা কমে যায়। ওনার নাম ওস্তাদ সাইমুদ আলী খান। উনি পরে ওই যে 2002-03 সালে আমি ঢাকায় চলে এলাম, ওস্তাদজির কাছে আমার তালিম নেওয়া বন্ধ হয়ে গেল দূরত্বের কারণে। এরপরে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা বিভিন্ন একাডেমিতে আমি তালিম নিয়েছি, এখনো নিয়ে যাচ্ছি। সবচেয়ে মানে আবেগ আপ্লুত হই কখন, যখন এই কথাটা মনে পড়ে যে আমার উস্তাদজি মারা গেলেন 27শে মার্চ। আমার উস্তাদজি মারা গেলেন 27শে মার্চ 2017। এতদিন ওস্তাদজির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, মানে টোটালি, মানে আমার ফেসবুকে হাই হ্যালো হতো, বাট কথা হয়নি। হ্যাঁ, বিভিন্ন ব্যস্ততার কারণে ওভাবে বলা হয়নি। কিন্তু ওস্তাদজি যখন মারা গেছেন তার ঠিক 3 থেকে 4 দিন আগে কি ভেবে ওস্তাদজি আমাকে একটা কল দিয়েছিলেন মেসেঞ্জারে। আচ্ছা। আর তখন মানে উনি অসুস্থ হয়েছিলেন, কয়েকদিন হসপিটালে ছিলেন, কিন্তু হসপিটালে যাওয়ার আগে ওস্তাদজি 2 দিন আগে আমাকে মানে ফোন দিয়েছিলেন মেসেঞ্জারে, ভালো মন্দ জিজ্ঞাসা করলে। এত বছর পর আমিও ওনার সাথে কথা বলা আমার হয়ে ওঠেনি, উনিও আমার সাথে কথা বলা হয়ে ওঠেনি, কিন্তু আমি ওনার খুব কাছের একজন ছাত্রী ছিলাম। তো হঠাৎ করে 3-4 দিন পরে আমি জানতে পারলাম আমার ওস্তাদজি পরলোক গমন করেছেন। তো এই বিষয়টা যখন আমার মনে পড়ে আমার খুব কষ্ট হয়, আমি অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ি। আর আমার ওস্তাদজি যে উনি মারা যাওয়ার সপ্তাহখানেক আগে বা 5-6 দিন আগে যখন উনি আমাকে কল করেছিলেন, তখন উনি আমাকে মন ভরে দোয়া করেছিলেন, মন ভরে। মানে যে মা, তোমার সাথে তো আর আমার দেখা হলো না, তুমি কবে আবার আসবে, যাই হোক ভালো থেকো, সঙ্গীতটাকে ছেড়ো না। এই বিভিন্ন আশীর্বাদ বিভিন্ন ভাবে উনি আমাকে দিলেন, আমার জন্য দোয়া করলেন। এই বিষয়টা যখন আমার মনে পড়ে তখন আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাই। সেটাই আসলে আমরা তো বর্তমান যে যুগ এসছে, আমরা কিন্তু ওস্তাদদের কদর কিন্তু ভুলেই যাচ্ছি দিনে দিনে। আমরাও অনেক সময় যেসব ওস্তাদজির কাছে আমরা শিক্ষা গ্রহণ করেছি তাদেরকে দেখলেও কিন্তু আমরা আসলে আবেগ আপ্লুত হই, পায়ে হাত দিয়েও অনেক সময় সালাম করার চেষ্টা করি। বর্তমানে কিন্তু সেটি কেমন যেন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি আপনাকে সিলোট করি যে ওস্তাদের জন্য এতটা শ্রদ্ধা, আপনার ভালোবাসা রয়েছে। আমরা কোন গানটি শুনবো, শেষ গানটি কোনটি করবেন? এরপর আমরা অনুষ্ঠান শেষ করব, কারণ অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা ফোক গানই গাইছি, মডার্ন ফোক। জি, গানটা আসলে গ্রহণযোগ্যতা অনেক বেশি সকলের কাছে। আমি চেষ্টা করব গানটা সুন্দর করে গাওয়ার, বাকিটা ভুল ত্রুটি জি, হলে দর্শক শ্রোতা এবং রিয়াজুল ভাই আপনি নিজেও আমাকে ক্ষমা করবেন। কি যে, জি। দিদি পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দর্শক, আমরা দুঃখিত, আমাদের আহ, অতিথির সম্ভবত, যেহেতু ভার্চুয়ালে আমরা অনুষ্ঠানটি করি, অতিথির সম্ভবত নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা আসলে সম্প্রচার করতে পারছি না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ পোষণ করছি। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের
সাথে যুক্ত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুমানি সুলতানা। তাকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের ইউটিউবের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আলী, নির্বাহী পরিচালক, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশা রেখে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, এবং যে যে দেশেই আছেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং ঘরের থেকে বের হলে অবশ্যই মাস্ক পরুন, এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।